কাল ভারত এবং জাপানের মধ্যে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। দক্ষিণ এশিয়ার পলিটিক্স যেভাবে বদলাচ্ছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জাপান এবং ভারতের এই টাই আপ নিঃসন্দেহে সিগনিফিকেন্স, তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বটে। মনে রাখবেন, এক সপ্তাহ আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু জাপান সফরে গেছিলেন। ধরেই নেওয়া গেছিল চীনের পর জাপান বাংলাদেশের সমর্থনে কথাবার্তা বলতে শুরু করবে, কিন্তু আজকে পরিস্থিতি সম্পূর্ণভাবে 180 ডিগ্রি ঘুরিয়ে দিল ভারত, এবং বোঝা যাচ্ছে ভারত এবং জাপান ঐতিহাসিক কিছু করতে চলেছে, এবং যার ফলে শুধু বাংলাদেশ নয়, চীনের ঘুমও কিন্তু উড়ে যাবে। মোহাম্মদ ইউনূসের ডিপ্লোম্যাটিক ফেলিয়ার বলবো, নাকি মোহাম্মদ ইউনূসের ষড়যন্ত্র সম্পূর্ণভাবে ভেস্তে দেওয়া বলবো? যেভাবে ব্যাখ্যা করার হোক আপনারা করুন, কিন্তু এই চুক্তি যদি সম্পূর্ণ করা যায় তাহলে কিন্তু চীন সব থেকে বড় বিপদে পড়বে, কারণ চীনের অর্থনৈতিক পরিকাঠামোতে সরাসরি আঘাত আনতে পারে এই চুক্তি। কেন, কি হলো, এত কথা আমি কেন বলছি? এই ভিডিও শেষ অবধি দেখবেন, আপনারা বুঝতে পারবেন এমন কিছু গুরুত্বপূর্ণ টাই আপ জাপান ভারতের সঙ্গে করতে রাজি হয়েছে, যা সরাসরি চীনের বাণিজ্যে বড়সড় একটা আঘাত। ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি জায়গা হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই আন্দামান নিকোবরের পাশাপাশি লাক্ষাদ্বীপটাকেও আপনারা এর ভিতরে আনতে পারেন। আপনারা বুঝতে পারবেন এই পার্টিকুলার দ্বীপগুলো শুধুমাত্র নৈসর্গিক সৌন্দর্যের জন্য এরা যে বিখ্যাত সেটা নয়, এই দ্বীপগুলো জিওপলিটিক্যাল সিগনিফিকেন্স কিন্তু অন্য মাত্রায় এই দ্বীপগুলোকে সোনার খনি বানিয়ে ফেলেছে। কেন আমি বলছি এ কথা? দেখুন, চীনের মূল ভিত্তিটা হলো ব্যবসা বাণিজ্য। চীন দেশ বিদেশে অস্ত্র সরবরাহ করে, বিভিন্ন প্রোডাক্টকে বিভিন্ন দেশে কিন্তু পাঠায়। চীন কিন্তু টোটালি যে ব্যবসা বাণিজ্য করে তার ম্যাক্সিমামটাই ডিপেন্ড করে থাকে শিপিং ইন্ডাস্ট্রির উপর, অর্থাৎ জাহাজে করে মাল পাঠানোয় তারা বিশ্বাসী। প্রধানত বিভিন্ন জায়গাকে তারা কেন্দ্র করে এই ব্যবসা বাণিজ্যটা করেন। একটি জায়গা নিঃসন্দেহে বাংলাদেশ। বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ওরিয়েন্টেড যে সরু জায়গাটি আছে, সেখান থেকে চীন কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করে। তবে সব থেকে উল্লেখযোগ্য যে জায়গাটি তা হলো মালাক্কা স্টেট। এই মালাক্কা স্টেটে যদি চীনকে যেতে হয় তাহলে আন্দামান এবং নিকোবরকে পেরিয়ে কিন্তু যেতে হবে। আন্দামান নিকোবর এই দ্বীপপুঞ্জের এই পার্টিকুলার জায়গাটিকে বলা হয় গেটওয়ে অফ মালাক্কা স্টেট, অর্থাৎ এই পার্টিকুলার জায়গা থেকেই মালাক্কা স্টেটের যাত্রা শুরু করে একাধিক বিদেশি শক্তি। এর জন্য আন্দামান নিকোবর কিংবা লাক্ষাদ্বীপ এই অঞ্চলটি হলো ভারতের ক্ষেত্রে শুধু নৈসর্গিক দৃশ্য যে উপভোগ করার একটা বিষয়বস্তু সেটা নয়, এটা শুধু ট্যুরিজম সেক্টরের জন্য ইম্পর্টেন্ট সেটা নয়, জিওপলিটিক্যাল সারফেসেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম এই দ্বীপপুঞ্জ এবং এই দ্বীপপুঞ্জের এই সরু অংশটি। এই মালাক্কা স্টেট যদি বন্ধ করে দেওয়া হয় ভারতের পক্ষ থেকে, তাহলে কিন্তু চীনের যে ব্যবসা বাণিজ্য তারা করে তার 50%-এর বেশি ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। এইটি কিন্তু ভারতবর্ষের কাছে অন্যতম জিওপলিটিক্যাল একটা শক্তি। এবার এই শক্তিটাকেই স্মার্ট একটি মুভ নিয়ে সম্পূর্ণভাবে আরো শক্তিধর বানানোর জন্য উঠে পড়ে লাগলো ভারত সরকার। দেখুন, বর্তমানে চীন কি করছে। চীন দক্ষিণ এশিয়ার পলিটিক্সে বাংলাদেশ এবং পাকিস্তানকে ব্যবহার করার চেষ্টা করছে। মেরিটাইম ইন্ডাস্ট্রিতে কে প্রবল শক্তিধর হবে, চীন কিন্তু সেই চেষ্টা এক নাগাড়ে করে যাচ্ছে। কিছুদিন আগে মোহাম্মদ ইউনূসের স্টেটমেন্টটা মনে আছে? তারা সরাসরি চীনের 7 সিস্টার্স, মানে চীনকে ইনভাইট করেছিল 7 সিস্টার্সকে আক্রমণ করার জন্য। এমনকি তারা বলে ভারতবর্ষ কিন্তু উপকূলীয় অঞ্চলে বাংলাদেশ দ্বারা ল্যান্ডলক, এবং বাংলাদেশি নাকি এই অঞ্চলের অভিভাবক, অর্থাৎ উপকূলকে ব্যবহার করার চেষ্টা চীন করেছে বাংলাদেশকে কাজে লাগিয়ে। বাংলাদেশ যদি চট্টগ্রাম বন্দর সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় তাহলে ভারতবর্ষের মতো অনেক দেশেরই কিন্তু সমস্যা হতে পারে, কারণ উপকূলটাকে কাজে লাগিয়ে ব্যবসা বাণিজ্য করা পৃথিবীর আজকের প্রথা নয়, প্রাচীন প্রথা। ভাস্কো দা গামাও কিন্তু নৌবিহারে ভারতবর্ষে চলে এসেছিলেন। ফলে এটা কিন্তু পৃথিবীর প্রাচীনতম একটা প্রথা, যে প্রথাটি আজও চলছে, কারণ এটি সাশ্রয়ী, সময় সাপেক্ষ হলেও যে মাল পাঠানো হয় সেই মালগুলো ভঙ্গুর বা ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না, এবং কিছু ক্ষেত্রে অনেক বেশি সিকিউরিটি এতে বেশি হয়। এবং সব থেকে ইম্পর্টেন্ট হলো প্রত্যেকটি দেশই এর মাধ্যমে কমিউনিকেট করতে কিন্তু পারে। এই চট্টগ্রাম বন্দরে যখন চীনকে মোহাম্মদ ইউনূস ডাকলেন, তখন ভারতবর্ষ বুঝলো চীনকে এবার পাল্টা দেওয়ার সময় এসছে। এর জন্য তারা জাপানের কাছে টেকনোলজিক্যাল সাপোর্ট নিতে চাইলো, এবং জাপানের সঙ্গে এই ঐতিহাসিক চুক্তিও কিন্তু ভারতবর্ষ করে ফেললো।
মাঝে ঢুকে আছে মোহাম্মদ ইউনূসের জাপান সফর। আজকের দিনে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে মোহাম্মদ ইউনূসের এই জাপান সফরের কোনো ভ্যালু অন্তত জিও পলিটিক্যাল সার্ফেসে আর থাকলো না, কারণ মোহাম্মদ ইউনূস কিছুই করতে পারলেন না অন্তত চীন ভারতের এই যুদ্ধে ঢুকে আটি হয়ে গড়াগড়ি খাওয়া ছাড়া। পাশাপাশি কালকে ভারতবর্ষ সিদ্ধান্ত নিয়েছে আন্দামান এবং লাক্ষাদ্বীপ এই দুটো দ্বীপকে স্মার্ট দ্বীপ বানানো হবে। কেন স্মার্ট দ্বীপ? কারণ কিছু নির্দিষ্ট টেকনোলজিক্যাল সাপোর্ট এই দ্বীপকে দেওয়া হবে, যেন কোনো অবস্থাতেই বিদেশি শক্তির কাছে এই গেটওয়ে অফ মালাক্কা স্টেট কোনো অবস্থায় যেন ধ্বংস না হয়, তাকে যেন সুরক্ষিত করে রাখা হয়। কি করা হবে এই দুটো দ্বীপে? এই দুটো দ্বীপে পরবর্তীকালে রিনিউয়েবল এনার্জিকে অনেক বেশি কাজে লাগানোর চেষ্টা করা হবে। জাপান টেকনোলজি ট্রান্সফার করছে ভারতকে। রিনিউয়েবল এনার্জি মানে যে শক্তিকে আপনি পুনর্ব্যবহার করতে পারেন, সেই ধরনের শক্তি এই দ্বীপে কিন্তু অনেক বেশি আর ব্যবহার করা হবে। এর ফলে এই দ্বীপটি অক্ষত থাকবে। এগুলো প্রাকৃতিক সম্পদ, এগুলোকে রক্ষা করতে হবে। আপনি যদি এখানে বৈদ্যুতিক শক্তি বা পারমাণবিক বিভিন্ন শক্তিকে ব্যবহার করেন, তাহলে এই প্রাকৃতিক সম্পদগুলো কিন্তু দিনের পর দিন ক্ষয় পায়। আজকের দিনে দাঁড়িয়ে রিনিউয়েবল এনার্জি ব্যবহার করা একটি স্মার্ট মুভ, যা জাপানের সঙ্গে ভারত একত্রে করবে। দ্বিতীয় যেটি করতে চাইছে তা হলো অ্যাডভান্স ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, যা চীনের বিভিন্ন জায়গায় আছে, ভারতের আন্দামান অঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে নেই। ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ছাড়া এই অঞ্চলে আপনি সেনাবাহিনীর কোনো অস্ত্রও কিন্তু ব্যবহার করতে পারবেন না। বর্তমান সময় র্যাডার, বর্তমান সময় নেটওয়ার্কিং এমন একটা জায়গায় চলে গেছে, এখানে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। 3 নম্বর, ইকোলজিক্যাল প্রিজার্ভেশন এখানে করা হবে ভারতের পক্ষ থেকে। প্রকৃতিকে রক্ষা করা হবে, যেন আমাদের দ্বীপ আমাদের মতো করেই থাকে, যা জাপান আমাদের সাহায্য করবে। 4 নম্বর যে বিষয়টি করা হবে তা হলো স্মার্ট মোবিলিটি সিস্টেমকে এখানে ইনস্টল করা হবে, অর্থাৎ খুব সহজেই একটি জায়গা থেকে অন্য জায়গায় মালপত্র নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা এই দ্বীপে করে তোলা হবে। সামগ্রিকভাবে যদি আপনারা ভাবেন, ভারত সরকার জাপানের সঙ্গে টাই আপ করে চেষ্টা করছে আন্দামান এবং লাক্ষাদ্বীপ এই দুটো দ্বীপকে অত্যন্ত সংবেদনশীলের সাথে ট্রিট করতে, এবং আদতে যে ভারতের কত বড় শক্তি এই দুটো দ্বীপ তা আলটিমেটলি বুঝে ভারত সরকার এই দ্বীপ দুটোকে স্মার্ট দ্বীপে পরিণত করতে চাইছেন, যা কিন্তু ভারতের জিও পলিটিক্যাল অ্যাসপেক্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ বলে আমার মনে হয়। এই মুহূর্তে ভারতবর্ষের শিপিং মিনিস্টার তিনি কিন্তু নরওয়ে এবং ডেনমার্কে আছেন, সেখানে একটি সামিটে তিনি যোগদান করছেন, এবং সেখানেই কিন্তু জাপানের স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে তিনি একাধিক মিটিং করেন, এবং এরপরেই এই টাই আপগুলোর কথা সামনে আসে। দ্বিতীয় ভারতবর্ষ যেটা করতে চলেছে তা কিন্তু চীনের বাণিজ্যের ক্ষেত্রে সরাসরি একটা থ্রেট। এই মুহূর্তে বিশ্বের লার্জেস্ট শিপিং ম্যানুফ্যাকচার দেশ হলো চীন। গোটা দেশ বিদেশের যত শিপিং ম্যানুফ্যাকচারিং এজেন্সি আছে বা রাষ্ট্র আছে, তাদের মধ্যে 47% শিপিং ম্যানুফ্যাকচার কিন্তু চীনের পক্ষ থেকে হয়। এবার কালকে ধরুন চীন বলল আমরা আপনাদেরকে আর কোনো জাহাজ দেবো না, কার্গো জাহাজগুলো বিক্রি করব না, তাহলে কি ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে? ভারত কিন্তু এই পার্টিকুলার জায়গাটিতেই এনক্যাশ করতে চাইছেন। ভারতের কাছে কি আছে? ভারতের কাছে ম্যান পাওয়ার আছে। জাপানের কাছে কি আছে? টেকনোলজি আছে, যাদের কাছে ম্যান পাওয়ার নেই। ভারত তো টেকনোলজিক্যালি আগের থেকে অনেক বেশি আপগ্রেডেড হলেও জাপান তো আমাদের থেকে অনেকটা এগিয়ে আছে, এটা তো বাস্তব। জাপান চাইছে জাপানের টেকনোলজি এবং ভারতবর্ষের ম্যানফোর্সকে কাজে লাগিয়ে এই টাই আপে ভারতবর্ষের শিপিং ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে সম্পূর্ণভাবে বদলে দিতে, এবং ভারতবর্ষ যেন আগামী 5 বছরের মধ্যে টপ 5 শিপিং এক্সপোর্টার হিসাবে নিজেদেরকে আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশ করতে পারে, সেই চেষ্টাই কিন্তু দুই দেশের পক্ষ থেকে করা হয়েছে। নিঃসন্দেহে ভালো মুভ। চীন নিঃসন্দেহে ভয় পাবে। চীন বুঝতে পারবে আসলে ভারতবর্ষের এই পদক্ষেপটি চীনকে দমানোর জন্যই, কারণ সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্সে চীন যেভাবে ডমিনেট করার চেষ্টা করছে, এবং ভারতবর্ষের বিপক্ষে পাকিস্তান এবং বাংলাদেশ মোহাম্মদ ইউনূসকে কাজে লাগানোর চেষ্টা করছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের ঐতিহাসিক চুক্তি নিঃসন্দেহে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের ঘুম ওড়াবে, কারণ তিনিও বুঝতে পারছেন 7 সিস্টার্সকে নিয়ে হুমকি দেওয়ার দিন শেষ, উপকূল অঞ্চলকে নিয়ে হুমকি দেওয়ার দিন শেষ। আজকে ভারতবর্ষ উপকূলকে বাঁচাতে, দ্বীপকে রক্ষা করতে, জিওপলিটিক্যাল সারফেসে পাল্টা দিতে একাধিক ঐতিহাসিক চুক্তি করছে, যা নিঃসন্দেহে বাংলাদেশের কিন্তু বড় মাথা ব্যথার কারণ। বাংলাদেশের মিডিয়ায় কথাগুলো প্রচার করবে না। তারা জানে মোহাম্মদ ইউনূসকে ফুলিয়ে ফাঁপিয়ে যেভাবে গ্যাস বেলুন তারা করেছে, এই কথাগুলো প্রচার করলে সে বেলুন চুপসে যেতে পারে। কিন্তু এটা বাস্তব,
মোহাম্মদ ইউনূস যেভাবে চীনকে নিয়ে আগ্রাসী একটা মনোভাব শেষ 8 মাসে দেখালো, সেই মনোভাবটাও হয়তো ভারতবর্ষের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিকে নির্ধারণ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মানুষ বিপদে পড়লেই তো বোঝে কি করা উচিত। ভারতবর্ষ এখন হয়তো বুঝতে পারছে তাদের অনেক বেশি অ্যাগ্রেসিভ মুভ করা উচিত, অন্তত চীন এবং বাংলাদেশকে নিয়ে, যা ভারতবর্ষ কালকে করলো জাপানের সঙ্গে ঐতিহাসিক চুক্তি সই করে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।